হ্যালো এভরিওয়ান, সোমস ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি তোমাদের নতুন ম্যাথামেটিক্স টিচার, আমার নাম হচ্ছে গোপাল চ্যাটার্জি। তো চলো আমরা শুরু করছি আমাদের প্রথম দিনের প্রথম ক্লাস, যেখানে রয়েছে আমাদের টেস্ট পেপারের ম্যাথামেটিক্স যে পার্ট। প্রথমে আমরা ডিসকাশন করছি গ্রুপ 1। তো এখানে প্রথম কোশ্চেন রয়েছে, প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ যে fx ইজিক্যাল টু এখানে বলা আছে mod x প্লাস mod x মাইনাস 1। তো এফ অফ ফাংশনটা হচ্ছে এইরকম, এবং এখানে বলা হচ্ছে যে fx চারটে অপশান দেওয়া আছে। অপশান এ x ইজিক্যাল টু 0 এবং x ইজিক্যাল টু 1 বিন্দুতে সন্তত, অর্থাৎ দুটো পয়েন্টেই সন্তত। না বলছে x ইজিক্যাল টু 0 বিন্দুতে সন্তত এবং x ইজিক্যাল টু 1 বিন্দুতে অসন্তত, এগুলো আমাদের চেক করতে হবে। অপশান সিতে বলছে যে x ইজিক্যাল টু 1 বিন্দুতে সন্তত কিন্তু x ইজিক্যাল টু 0তে অসন্তত। আর অপশান ডি এখানে বলা হচ্ছে কোনোটিই নয়। তো ইন জেনারেল যেটা তোমরা মনে রাখবে যে ম্যাথের যে প্রবলেমগুলো হয় অপশান ডি অর্থাৎ কোনোটিই নয়, এরকম অপশান ইন জেনারেল আমাদের খুবই কম হয়। তো প্রবলেমটা 1 মার্কসের হলেও অনেক কিছু ডিসকাশন কিন্তু এখানে রয়েছে। তো এই যে আমাদের সন্তত বা অসন্তত, যাকে আমরা ইংলিশে যে টার্মগুলোকে ইউজ করি, অর্থাৎ কন্টিনিউটি ডিসকন্টিনিউটি। তো প্রথমে আমরা জানব যে এই যে সন্তত বা অসন্তত সেগুলো আমরা ম্যাথামেটিক্স বা গণিতে কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। কারণ আমাদের ফার্স্ট যে প্রবলেম ছাত্রছাত্রীদের মধ্যে হয় যে তারা প্রবলেমগুলোকে দেখে বুঝে উঠতে পারে না বা চিনতে পারে না যে এই প্রবলেমটা কোন টপিকের প্রবলেম। তাহলে সন্ততর ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে যখন কোনো প্রবলেমে সন্তত থাকবে, তোমার প্রথমে থাকবে একটা ফাংশন আর দ্বিতীয় থাকবে তোমার কাছে একটা পয়েন্ট। তো আমাদের এখানে দুটো পয়েন্ট আছে, দেখো x ইজিক্যাল টু 0 আর x ইজিক্যাল টু 1, আর ফাংশন আছে আমাদের একটা। এবার মড ফাংশন আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে mod x আর একটা হচ্ছে mod x মাইনাস 1। তো এই দুটো ফাংশনের কি বিশেষত্ব রয়েছে প্রথমে আমরা একটু শেয়ার করি। তো mod x এর দুটো ভ্যালু হয়, অর্থাৎ যে কোনো মডের দুটো ভ্যালু হয়। একটা হচ্ছে পজিটিভ ভ্যালু, তো যেহেতু এখানে x মাইনাস বা প্লাস দিয়ে কোনো কিছুই নেই, তার মানে এখানে x মাইনাস 0 আছে। তাহলে mod x ইজিক্যাল টু x, কমা দিয়ে লিখব x গ্রেটার দেন ইজিক্যাল টু 0, যেহেতু মাইনাস 0 বা প্লাস 0 বলে কিছু নেই। আর আরও একটা হচ্ছে মাইনাস x, যেটা হচ্ছে x লেস দেন 0। তাহলে একই কনসেপ্টে mod x মাইনাস 1-এরও দুটো ভ্যালু থাকবে। একটা হচ্ছে এই ভ্যালুটাই, অর্থাৎ যেটাকে আমরা বলছি পজিটিভ ভ্যালু, অর্থাৎ x মাইনাস 1। তার কন্ডিশন কি হবে? x গ্রেটার দেন ইজিক্যাল টু 1। মাইনাস 0-র ক্ষেত্রে কিছু ছিল না, মানে মাইনাস 0 ছিল, সেক্ষেত্রে হয়েছিল x গ্রেটার দেন ইজিক্যাল টু 0 পজিটিভের সময়। তাহলে এই একই কনসেপ্ট যে এই ভ্যালুটার পজিটিভ ভ্যালু x মাইনাস 1, কি কন্ডিশন না x গ্রেটার দেন ইজিক্যাল টু 1। এইখানটাতে খেয়াল করবে, যদি x প্লাস 1 থাকতো তাহলে x প্লাস 1 ইজিক্যাল টু 0, তখন পয়েন্টটা আমাদের কি হয়ে যেত x মাইনাস 1। তখন আমরা কন্ডিশনটা লিখতাম x গ্রেটার দেন ইজিক্যাল টু মাইনাস 1। যেহেতু এখানে x মাইনাস 1 আছে, তাহলে পয়েন্টটা কি x মাইনাস 1 ইজিক্যাল টু 0, তাহলে x ইজিক্যাল টু 1। তাহলে গ্রেটার দেন ইজিক্যাল টু 1-এ হচ্ছে x মাইনাস 1, আর লেস দেন 1-এ হচ্ছে মাইনাস অফ x মাইনাস 1। 1 নম্বরের প্রবলেম, কিন্তু অনেক কিছু এখানে শোনার আছে। তাহলে ফার্স্ট আমরা দেখলাম যে মড ফাংশনের কি বিশেষত্ব। দ্বিতীয়, এই যে সন্তত বা অসন্তত, তার তো আমাদের ডেফিনেশন জানতে হবে, না ছাড়া আমরা প্রবলেমটা সলভ করব কিভাবে। তাহলে প্রথমে আমরা আসি যে x বিন্দুতে fx-কে আমরা সন্তত বলবো কখন না লিমিট x টেন্স টু 0 প্লাস fx ইজিক্যাল টু যদি লিমিট x টেন্স টু 0 মাইনাস fx হয়, ইজিক্যাল টু যদি f অফ 0 হয়। অর্থাৎ এই তিনটে ভ্যালু যদি সমান হয় তাহলে আমরা বলবো যে x ইজিক্যাল টু 0-তে fx ফাংশনটা সন্তত। যদি তোমরা দেখতে পাও যে দুটো সমান, এটা আলাদা অসন্তত। যদি প্রথমে দেখতে পাও যে দুটো ভ্যালু আলাদা, অসন্তত। সিমিলারলি x ইজিক্যাল টু 1-এ কি চেঞ্জ হবে? এখানে 0-র সময় যেমন প্রত্যেকটাতে এখানে তোমরা 0 দেখতে পেলে, 1-এর ক্ষেত্রে হয়ে যাবে যে প্রত্যেকটা 0-র জায়গায় এখানে আমাদের বসে যাবে 1, অর্থাৎ লিমিট x টেন্স টু 1 প্লাস fx ইজিক্যাল টু লিমিট x টেন্স টু 1 মাইনাস fx ইজিক্যাল টু f অফ 1। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে
যে এই ভ্যালুগুলো কিভাবে বের করতে হয় এবং বের করার সাথে সাথে দেখে নেব যে দুটো ভ্যালু যদি আমাদের সমান হয়, তিনটে ভ্যালু যদি আমাদের সমান হয় তাহলে সন্তত, যে কোনো একটা যদি আলাদা হয়ে যায় অসন্তত। এবার এই ভ্যালুগুলো ফাইন্ড করা বা বের করার আগে আমাদের ফাংশনটাকে আগে সাজিয়ে নিতে হবে। প্রথমে যে কন্ডিশনটা আসছে যে এফএক্সের যে ভ্যালু, তাহলে গ্রেটার দেন ইজিক্যাল টু 1-এর ক্ষেত্রে কি হয়ে যাবে, এই যে মড এক্স সেটা মড এক্স হবে, প্লাস দিয়ে এই ভ্যালুটাও প্লাস হবে অর্থাৎ x মাইনাস 1। তাহলে এখানে আমাদের গ্রেটার দেন 1-এর ক্ষেত্রে কন্ডিশনটা কি হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x মাইনাস 1 কমা দিয়ে লিখবে x গ্রেটার দেন ইজিক্যাল টু 1। যখন আমাদের এফএক্স ফাংশনটা 0-এর থেকে বড়, 1-এর থেকে ছোট, তাহলে যখন আমাদের 1-এর থেকে ভ্যালুটা ছোট হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা কি হয়ে যাবে না, মড এক্সটা হয়ে যাবে আমাদের x, আর মড x মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস এক্স প্লাস 1। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 1। আর যখন আমাদের 0-এর থেকে ছোট হবে তখন মড এক্সটা মাইনাস এক্স হয়ে যাবে, আর মড এক্স মাইনাস 1টা মাইনাস এক্স মাইনাস 1 হবে। মাইনাস কেন হলো না, 1-এর থেকে ছোট মানেই তো 0-এর থেকেও ছোট, সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা হয়ে যাবে মাইনাস 2x প্লাস 1 এক্স লেস দেন 0। তাহলে তিনটে কন্ডিশন আমরা পেলাম, একটা x গ্রেটার দেন ইজিক্যাল টু 1, একটা হচ্ছে 0 লেস দেন ইজিক্যাল টু x লেস দেন 1, আর একটা হচ্ছে x লেস দেন 0। প্রবলেমটা কিন্তু একটু ক্রিটিক্যাল ধরনের। তাহলে তিনটে ভ্যালু আমরা কিভাবে বের করব, দেখো লিমিট x টেন্স টু 0 প্লাস fx, এই কন্ডিশনটা একটু বলছি আরেকবার যদি প্রবলেম হচ্ছে। গ্রেটার দেন ইজিক্যাল টু যখন xটা 1-এর থেকে বড় বা সমান, মড এক্সটা পজিটিভ এক্স হবে, মড এক্স মাইনাস 1টা পজিটিভ এক্স মাইনাস 1 হবে। যখন এই ফাংশনটার ভ্যালু 1-এর থেকে ছোট, তার মানে 0-এর থেকে বড়, তখন মড এক্সটা মড এক্স থাকবে, আর মড এক্স মাইনাস 1টা মাইনাস ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস 1 হবে, তার মানে মাইনাস এক্স প্লাস 1 হয়ে যাবে। আর যখন 0-এর থেকে ছোট হবে তখন মড এক্সটা মাইনাস এক্স হবে, আর মড এক্স মাইনাস এক্সটাও মাইনাস হয়ে যাবে। সেই জন্য পুরো জিনিসটা যখন মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস এক্স মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 1। এবার আমাদের কাজ হচ্ছে যে এই ভ্যালুগুলো আমরা কিভাবে বের করি। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এই যে 0 প্লাস এটা আমাদের কি ইন্ডিকেট করছে, যে তিনটে ভ্যালুর মধ্যে সেই ফাংশনের সেই ভ্যালুটাকে নাও যেখানে x গ্রেটার দেন 0 আছে। দেখো 0 লেস দেন ইজিক্যাল টু এক্স, তার মানে এই ভ্যালুটা হচ্ছে 0-এর থেকে বড় আবার 0-এর সমান, তাহলে আমরা কি নেব 1। x টেন্স টু 0 মাইনাস, তার মানে এখানে বলছে যে এফএক্সের তিনটে ভ্যালুর মধ্যে সেই ভ্যালুটাকে নাও যেখানে x লেস দেন 0 আছে, তাহলে এই ভ্যালুটাকে নেব মাইনাস 2x প্লাস 1। নেওয়ার পর কি করব, এক্সের জায়গায় 0 পুট করব, তাহলে এটা হয়ে যাবে 0 আর এটা হয়ে যাবে 1, তার মানে কত হয়ে গেল 1। আর এফ অফ 0 মানে কি, লিমিট x ইজিক্যাল টু 0 এফ অফ এক্স, তাহলে x ইজিক্যাল টু 0-তে এফ অফ এক্স কত, দেখো x ইজিক্যাল টু 0-তে এফ অফ এক্স হচ্ছে 1। আমরা কি দেখতে পাচ্ছি, তিনটে ভ্যালু হচ্ছে সমান, তাহলে আমাদের x ইজিক্যাল টু 0 পয়েন্টে কী হবে, সন্তত। নেক্সট 1-এ আমাদের সন্তত না অসন্তত চেক করছি, তাহলে প্রথমে আমরা চেক করব লিমিট x টেন্স টু 1 প্লাস এফএক্স। 1 প্লাস আমাদের কি রিপ্রেজেন্ট করছে, তিনটে ভ্যালুর মধ্যে সেই ভ্যালুটাকে নাও যেখানে x গ্রেটার দেন 1 দেখতে পাচ্ছ, এটা x গ্রেটার দেন 1-এর জন্য এই ভ্যালুটা, x ইজিক্যাল টু 1-এর জন্য এই ভ্যালুটা, তাহলে এই ভ্যালুটা নিলাম। নেওয়ার পর x-এর জায়গায় আমরা 1 পুট করব, তাহলে লিমিট x টেন্স টু 1 প্লাস 2x মাইনাস 1, x-এর জায়গায় 1 পুট করলে আমাদের কত হচ্ছে 1। নেক্সট যে ভ্যালুটা সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স। 1 মাইনাস কি রিপ্রেজেন্ট করছে, x লেস দেন 1-এর জন্য এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে নেওয়ার জন্য, তাহলে x লেস দেন 1-এ কী দেখতে পাচ্ছি 1, তাহলে এখানে যেহেতু কোনো রকম কোনো x নেই তাই ভ্যালু পুট করার দরকার নেই, তাহলে ডাইরেক্ট পুট করে যাচ্ছে আমাদের 1। আর লাস্টলি থাকছে এফ অফ 1, ফাংশনের ভ্যালুটাকে, ফাংশনের যে লিমিটিং ভ্যালু এফ অফ 1 মানে লিমিট
এক্স ইজ ইকাল টু 1 এফ অফ এক্স, অর্থাৎ এক্স ইজ ইকাল টু 1-এ এফ অফ এক্স কত সেটা নেব, নেওয়ার পর সেখানে যদি এক্স থাকে এক্সের জায়গায় পুট করব 1, এখানে 0 পুট করব, এখানে 1 পুট করব, তাহলে এক্স ইজ ইকাল টু 1-এ কত আছে এই ভ্যালুটা, এবং এই ভ্যালুটা নেওয়ার পর এক্সের জায়গায় যদি 1 পুট করি 2 - 1 কত হবে 1। এখানেও কি দেখতে পাচ্ছি তিনটে ভ্যালু হচ্ছে সমান, তাহলে এক্স ইজ ইকাল টু 1-এও আমরা কি বলবো সন্তত। তাহলে এই যে প্রবলেমটা দেওয়া ছিল যেখানে ফাংশনটা মডের আকারে ছিল, চারটে অপশান দেওয়া ছিল যে এক্স ইজ ইকাল টু 0-তে এবং 1-এ সন্তত, তাহলে আমাদের এই অপশানটা হচ্ছে সঠিক অপশান। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশান এ। প্রবলেমটা একটু লেন্দি ছিল, 1 নাম্বারের ছিল কিন্তু যথেষ্টই বড় ছিল। তো চলে যাব এবার আমরা আজকের পরবর্তী একের কোয়েশ্চেন নাম্বার 2, যেখানে এফ এক্স ইজ ইকাল টু বলা আছে লগ অফ লগ এক্স, তবে এফ প্রাইম বা এফ ড্যাশ ই, চারটে অপশান দেওয়া আছে। তো এফের মাথায় যখন এভাবে একটা প্রাইম বা ড্যাশ থাকে তার মানে এফ ফাংশনটাকে আমাদের একবার ডেরিভেটিভ করতে হবে। যদি দুটো প্রাইম বা দুটো ড্যাশ থাকতো তার মানে হচ্ছে যে এফকে আমাদের দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এফ অফ এক্স ইজ ইকাল টু লগ অফ লগ এক্স। অনেকের কোয়েশ্চেন থাকে যে তাহলে স্যার এফ এক্স যে ফাংশন তাকে আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, কারণ এটা অনেকটা দুশ্চিন্তার ব্যাপার হয়ে যায় ছাত্রছাত্রীদের কাছে যে কার রেসপেক্টে ডেরিভেটিভ করব। একদম সোজা উপায় যে রাইট হ্যান্ড সাইডে কি ভেরিয়েবল আছে সেটা আমাদের সবসময় নজরে রাখতে হয়। তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে রাইট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবল রয়েছে সেটা হচ্ছে কিন্তু আমাদের এক্স। অনেকের আবার কোয়েশ্চেন যে স্যার ম্যাথে কোনগুলো ভেরিয়েবল আর কোনগুলো আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো ইংলিশের আমাদের যে লেটার রয়েছে এ থেকে জেড পর্যন্ত, তো মাঝামাঝি পর্যন্ত অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এতদূর পর্যন্ত হচ্ছে আমাদের ম্যাথের কনস্ট্যান্ট বা ধ্রুবক। তারপরের যে আমাদের লেটারগুলো রয়েছে যেমন এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ টি, এইগুলো হচ্ছে আমাদের ম্যাথের ভেরিয়েবল। তাহলে আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে এই যে আমরা মুখে বললাম এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে সেটাকে লিখব কিভাবে না, দুদিকেই নিয়ে নেব আমরা ডিডি এক্স। তাহলে লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাবে ডিডি এক্স অফ এফ এক্স, আর রাইট হ্যান্ড সাইড আমাদের হয়ে যাবে ডিডি এক্স অফ লগ এক্স। তাহলে এই যে ডিডি এক্স অফ এফ এক্স এটাকে আমরা লিখি কি এফ ড্যাশ এক্স, আর লগের ডেরিভেটিভ করতে হবে। তাহলে লগের ডেরিভেটিভের আমাদের কনসেপ্টটা কী ছিল যে ডিডি এক্স অফ লগ এক্স, লগের সাথে যে জিনিসটা থাকবে তাকে প্রথমে 1 বাই করবে ইনটু ডিডি এক্স অফ সেই জিনিসটাকে করবে। এটা হচ্ছে আমাদের লগ এক্সের ডেরিভেটিভের কনসেপ্ট। তাহলে আমরা লগের সাথে যে জিনিসটা আছে, যেমন এখানে এক্স ছিল বলে 1/x করেছিলাম, তাহলে এখানে লগের সাথে রয়েছে লগ এক্স, তাহলে আমরা প্রথমে 1/log x করব ইনটু কী করব, এক্স থাকার জন্য ডিডি এক্স অফ এক্স করেছিলাম, এখানে লগ এক্স থাকার জন্য ডিডি এক্স অফ লগ এক্স করব। দুটোর মধ্যে অনেকের কনফিউজ হয়ে যায় যে স্যার কার ডেরিভেটিভ হলো কার হলো না। পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনের সাথে কোনো রকম কোনো ডিডি এক্স অ্যাটাচ নেই, তার মানে এর ডেরিভেটিভ হয়ে গেছে। এই ফাংশনের সাথে ডিডি এক্স অ্যাটাচ রয়েছে, তার মানে এর ডেরিভেটিভ করা এখনও বাকি আছে। তাহলে চলো আমাদের ফাইনাল স্টেপে যে এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু 1/log x আর ডিডি এক্স অফ লগ এক্স, একটু আগে আমরা কি দেখলাম যে 1/x আর ডিডি এক্স অফ এক্স মানে 1, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে 1/x। 1 নাম্বার দিলাম, কারণ আমাদের দেখো এফ ড্যাশ এক্স জানতে চাইনি, এফ ড্যাশ ই জানতে চেয়েছে। তো কিভাবে বেরোবে, এই যে 1 নাম্বার ইকুয়েশন, এফ ড্যাশ এক্স থেকে এফ ড্যাশ ই আসার একটাই রাস্তা যে 1 নাম্বার ইকুয়েশনের দুদিকেই আমরা পুট করে দেবো এক্স ইজ ইকাল টু ই। তাহলে লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাবে এফ ড্যাশ ই, রাইট হ্যান্ড সাইডটা হয়ে যাবে 1/log ই ইন্টু 1/e। ডেরিভেটিভ হোক, ইন্টিগ্রেশন হোক, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হোক, যে কোনো ক্ষেত্রেই লগের এখানে কোনো কিছু বেস নেই, তো লগের বেস সবসময় কত হয় না ই হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগের বেস পাওয়ার দুটোই হচ্ছে সেম, তাহলে লগের প্রপার্টি অনুযায়ী এই ভ্যালুটা কত হয়ে যাবে 1, তাহলে 1/1 1 আর 1/e। তাহলে আমরা অ্যান্সার পেলাম 1/e, কোন অপশানে আছে অপশান সিতে। তাহলে 2 নম্বর প্রবলেমের সঠিক অপশান হচ্ছে অপশান সি। এরপরে চল আমাদের পরবর্তী যে 3 নম্বরের এক্সাম্পল রয়েছে, এখানে বলছে সব বাস্তব সংখ্যার সেট আর, ঠিক কথা।
এবং এফ ফ্রম আর টু আর একটি চিত্র যা fx = mod x দ্বারা সংজ্ঞাত। তাহলে আমাদের এখানে যখন আমরা সলিউশন বানাবো বা উত্তর বানাবো, ফাংশনটা কি f(x = mod x)। তাহলে আমাদের এখানে বলছে যে অপশানে, তাহলে কি এটা ঐকক বা একক চিত্র হবে, না শুধুই উপরিচিত্রণ হবে, না একক উপরিচিত্রণ হবে, না কোনোটিই হবে না। প্রথমে আমরা এই ফাংশনটা থেকে কি বলতে পারি যে f(1) যদি নিই সেটাও হবে আমাদের 1, আর f যদি -1 নাও তাহলে mod of -1 কি হবে, 1 হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই দুটো পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা 1, অর্থাৎ আমরা এটা যদি বাংলা ভাষায় লিখি তাহলে কি বলবো যে 1 এবং -1 উভয়ের প্রতিবিম্ব একই। তাহলে এখানে লিখব যে 1 এবং -1 উভয়ের প্রতিবিম্ব এক বা একই। তাহলে দুটো আলাদা আলাদা ভ্যালুর যদি একই প্রতিবিম্ব হয় তাহলে এরা কোনো দিনই একক চিত্রণ হবে না। তাহলে f(x) এই যে ফাংশন আমাদের এখানে দেওয়া আছে, তাহলে f(x) একটি একক চিত্রণ নয়। তার মানে এই অপশানটা বাদ চলে গেল, এই অপশানটা বাদ চলে গেল, পড়ে রইল শুধু সি আর ডি। সিটাও বাদ চলে যাচ্ছে কারণ একক চিত্রণ নয়। এবার দেখে নেব যে উপরিচিত্রণ হচ্ছে কি না। আমরা যদি f(x) এর পাল্লা দেখি তাহলে f(x) এর পাল্লা হবে 0 এবং r+। এটা হচ্ছে কোডোমেন আর এর প্রকৃত উপসেট। এখানে লিখতে হবে যে যা কোডোমেন আর এর প্রকৃত উপসেট। তাহলে আমরা কি বলতে পারবো যে f(x) একটি উপরিচিত্রণ নয়। তাহলে অতএব f(x) একটি উপরিচিত্রণ নয়। প্রবলেমগুলো হয়তো 1 নাম্বারের, কিন্তু কনসেপ্টগুলো একটু লেন্দি আছে। তো যাই হোক, আমাদের চলে যাবো আমরা আমাদের পরবর্তী যে এক্সাম্পল নাম্বার 4-এ। প্রবলেম নাম্বার 4, f(x) বলা আছে sin² x, g of f(x) বলা আছে sin x। তাহলে এখানে বলা হচ্ছে যে g of x কত, 4টে অপশান দেওয়া আছে। অপশান এ √x² - 1, অপশান বি √x, অপশান সি √x+1, অপশান ডি -√x। তাহলে f(x) আর g of f(x), তাহলে g of f(x) আমাদের কত বলা আছে sin² x। তাহলে প্রথম স্টেপে আমরা কি করলাম না, g of f(x) যে বলা ছিল, f(x) এর জায়গাতে যে ফাংশনাল ভ্যালু ছিল সেটা বসালাম, = আমাদের এখানে কত বলা আছে sin x। এবং এই ধরনের প্রবলেমে তোমরা লক্ষ্য করবে যে এইখানে আর এইখানে সেম টাইপের ভ্যালু থাকে। তাহলে আমরা g of x কিভাবে বার করব? এখানে আমাদের কি করতে হয় যে g of যে ভ্যালুটা দেওয়া রয়েছে তাকে ধরে নিতে হয় অন্য একটা ভেরিয়েবল, ধরে নিলাম z। তাহলে g of z = তাহলে এখান থেকে sin x যদি আমরা বের করতে চাই কত হবে √z। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম √z। এবার আমাদের g of x চাই, তাহলে পুরো যে g of z = √z ছিল, আমরা একে যদি 1 নাম্বার ইকুয়েশনের নাম দিই তাহলে দুদিকেই 1 নাম্বার ইকুয়েশনের জেডের জায়গাতে তুমি x বসিয়ে দাও। তাহলে g of x = কত পেয়ে যাবে √x। কোন অপশানে √x আছে? অপশান বিতে। তাহলে এই প্রবলেমের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 5, x - 3/3 = y - 2/2 = z - 1/0। তাহলে এটা হচ্ছে একটা সরল রেখা এবং এই সরল রেখাটা অপশান দেওয়া রয়েছে এখানে 4টি, যে x অক্ষের ওপরে লম্ব, y অক্ষের ওপরে লম্ব, z অক্ষের ওপরে লম্ব, না x অক্ষের সমান্তরাল। তো এই ধরনের প্রবলেমে লক্ষ্য রাখতে হবে যে কার যদি লম্বর কথা বলো যে কার ডিনোমিনেটর, বা এটাকে লব আর এটাকে হর বলে, তো হরকে আমরা বলি ইংলিশে ডিনোমিনেটর।
তো কোন হরে 0 রয়েছে? যদি এখানে বাই 0 থাকতো তাহলে এক্স অক্ষের ওপরে লম্ব হতো, যদি এখানে 0 থাকতো ওয়াই অক্ষের ওপরে লম্ব হতো, কিন্তু রয়েছে কি জেড বাই 0। তাহলে এই প্রবলেমের সঠিক যে অ্যান্সার সেটা কি হবে? অপশন সি, জেড অক্ষের ওপর লম্ব। চল আমাদের নেক্সট এক্সাম্পলে। এরপর আমরা পরপর ব্যাক টু ব্যাক 3টে এক্সাম্পলে আসছি, যেখানে প্রথম যে এক্সাম্পলে রয়েছে 6 নম্বরে 20 d2y বাই dx2 প্লাস 10 d3y বাই dx3 তার হোল স্কোয়ার প্লাস 5y ইজ ইকাল টু ই টু দি পাওয়ার d2y বাই dx2। প্রথম প্রশ্ন যে এই যে এরকম একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, এটা কোন টপিকের প্রবলেম? প্রথমত দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মাঝখানে ইকুয়াল সিম্বল আছে, তার মানে এটা হচ্ছে একটা ইকুয়েশন। এবং আর একটু যদি আমরা গভীরভাবে যাই, যে কোনো ইকুয়েশনে যদি তোমরা ডেরিভেটিভ করা টার্ম দেখতে পাও, ডেরিভেটিভ করা টার্ম বলতে dy বাই dx, d2y বাই dx2, d3y বাই dx3, তো কোনো ইকুয়েশন তোমরা যদি সেই ইকুয়েশনে ডেরিভেটিভ করা টার্ম দেখতে পাও, তার মানে সেই ইকুয়েশনটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। শুধু যদি y থাকে, এটা একটা ভেরিয়েবল, এটা কিন্তু কোনো ডেরিভেটিভ করা টার্ম নয়। y থেকে আমরা যাচ্ছি dy বাই dx এ, yকে আমরা কবার ডেরিভেটিভ করলাম? একবার। যদি একে আরও একবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? d2y বাই dx2। একে যদি আরও একবার ডেরিভেটিভ করি কি পাবো? d3y বাই dx3। একে যদি আরও একবার ডেরিভেটিভ করি কি পাবো? d4y বাই dx4। তাহলে এইভাবে আমাদের চলতে থাকে। তাহলে d2y বাই dx2 মানে yকে কবার ডেরিভেটিভ করা হয়েছে? দুবার। d3y বাই dx3 এর মানে কি? yকে কবার ডেরিভেটিভ করা হয়েছে? তিনবার। d4y বাই dx4 yকে কবার ডেরিভেটিভ করেছি? চারবার। কেন এই জিনিসগুলো বললাম? এই যে আমরা কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্রম মাত্রা বা আমাদের ইংলিশে একে বলা হয়, এটা হচ্ছে আমাদের অর্ডার আর এটা হচ্ছে আমাদের ডিগ্রি। কেন একটু ইংলিশ টার্মগুলোর সাথে পরিচিত হতে বলছি? কারণ এরপর তোমরা যখনই হায়ার স্টাডিজে যাবে এই বাংলার থেকে ইংলিশ টার্মগুলোই বেশি ইউজ হবে। তো এখন থেকেই যদি আমরা এই টার্মগুলোর সাথে একটু পরিচিত হই তাহলে দেখবে অনেক কিছু এন্ট্রান্স যেগুলো হয় অনেকটা তোমার ইজি লাগবে। তাহলে এবার আমরা আসছি যে এই যে ক্রম বা অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, এই যে মাত্রা বা ডিগ্রি কিভাবে বের করব। প্রথমে দেখে নিলাম যে এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে yকে ম্যাক্সিমাম বা হাইয়েস্ট ডেরিভেটিভ এখানে কতবার আছে? d2y বাই dx2 মানে yকে কবার ডেরিভেটিভ করা হয়েছে? দুবার। d3y বাই dx3 মানে yকে কবার ডেরিভেটিভ করা হয়েছে? তিনবার। আর এখানে রয়েছে দুবার। তাহলে এখানে ম্যাক্সিমাম বা হাইয়েস্ট ডেরিভেটিভ কতবার রয়েছে? তিনবার। তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভ যত থাকবে সেটা হচ্ছে আমাদের ক্রম বা অর্ডার। আর মাত্রা বা ডিগ্রি বলতে কি বোঝায়? ক্রমের পাওয়ারে যত থাকবে, ক্রমের পাওয়ারে আমাদের কত আছে? 2, সেটাই হচ্ছে আমাদের ডিগ্রি বা মাত্রা। তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভ যতবার থাকবে সেটা হচ্ছে তোমার ক্রম, ক্রমের যেটা মাত্রা বা ক্রমের যেটা ডিগ্রি সেটাই হচ্ছে আমাদের ডিগ্রি। অনেক সময় হয়তো এখানে হোল টু দি পাওয়ার 5 থাকে, তো এইখানে বেশি দেখে চলে আসবে না। ক্রমের যেটা মাত্রা, ক্রমের যেটা ডিগ্রি সেটাই হচ্ছে আমাদের কিন্তু মাত্রা। এবার আমাদের 7 নম্বর যে এক্সাম্পল, tan ইনভার্স tan 300। এবং এই প্রবলেমের ম্যাক্সিমাম ভুল সবাই কি করে, যে ফাংশনের ইনভার্স সেই ফাংশন আছে, তার মানে এটাকে ক্যান্সেল করে দেবে, অ্যান্সার ফট করে লিখে দেবে 300। কিন্তু ট্যান ইনভার্সের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে ট্যান ইনভার্সের ভ্যালু সবসময় তোমাকে -π/2 থেকে π/2 এর মধ্যে রাখতে বলছে। তাহলে কিভাবে এই প্রবলেমটা আমরা সলভ করছি চলো দেখি। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে এই ট্যান ইনভার্সটাকে এখন মনে মনে বাদ দাও। tan 300 এটাকে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কনভার্ট করা। তাহলে এই যে 90 ডিগ্রি থেকে বেশি ভ্যালু রয়েছে, এটা আমাদের কিসের প্রবলেম? কোয়াড্রেন্টের প্রবলেম। ট্যান রয়েছে, ট্যান ইনভার্স রয়েছে, তার মানে এটা ট্রিগোনোমেট্রির প্রবলেম। তাহলে কোয়াড্রেন্ট কিভাবে আমরা অ্যাপ্লাই করব?
না, এটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে সবাই পজিটিভ, এখানে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ, এখানে শুধুমাত্র ট্যান আর কট পজিটিভ, এখানে শুধুমাত্র কস আর সেক পজিটিভ। প্রথম যে ঘরটা সেটাকে বলা হয় 90 ডিগ্রি ইন্টু 1, দ্বিতীয় ঘরটা 90 ডিগ্রি ইন্টু 2, তৃতীয় ঘরটা 90 ডিগ্রি ইন্টু 3, ফোর্থ ঘরটা 90 ডিগ্রি ইন্টু 4। এইভাবে এরা ঘুরতে থাকে। যে কোনো কোয়াড্রেন্টের প্রবলেম দুভাবে সলভ করা যায়, ইভেন নাম্বার দিয়ে বা জোড় সংখ্যা দিয়ে, অড নাম্বার দিয়ে বা বিজোড় সংখ্যা দিয়ে। ছাত্রছাত্রীদের কাছে সবথেকে যেটা ইজিয়েস্ট ওয়ে সেটা কি ইভেন নাম্বার বা জোড় সংখ্যা দিয়ে প্রবলেমটাকে সলভ করা। এবার কিভাবে এই জিনিসটা মুখে যেটা বললাম সেটা কি, 90 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল যখনই বেশি থাকবে প্রবলেমের স্টার্টিং কি দিয়ে হবে 90 ডিগ্রি দিয়ে। এবার 90 ডিগ্রি ইন্টু এমন একটা তোমাকে ইভেন বা জোড় সংখ্যা খুঁজতে হবে যেটা 300 ডিগ্রির মানে আশেপাশে। জোড় সংখ্যা বলতে 2, 4, 6, 8, 10, 12। তাহলে আমরা যদি 90 ডিগ্রি ইন্টু 4 নিই তাহলে কত দূর পর্যন্ত চলে গেলাম, 360 পর্যন্ত। আছে কত 300, তাহলে কি করতে হবে -60। কারো যদি কোয়েশ্চেন থাকে যে স্যার 90 ডিগ্রি যদি ইন্টু 2 নিতাম তাহলে 180 প্লাস তোমাকে করতে হতো 120, কিন্তু এখানে কি বলছে এই যে মাইনাস বা প্লাস এটা যেন কখনোই 90 ডিগ্রির থেকে বেশি না হয়ে যায়, তাহলে আমাদের 90 ডিগ্রি ইন্টু 2টা নেওয়া যাবে না। ওকে, এবার কেন আমরা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা দিয়ে বলছি, এই যে 4 দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ইভেন নাম্বার, যদি ইভেন নাম্বার দিয়ে তুমি প্রবলেমটাকে সলভ করো তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটাই তুমি লিখবে এখানে, এবং ট্যানের ডিগ্রিটা কত হবে, লাস্টে যে ডিগ্রিটা আছে প্লাস থাক মাইনাস থাক দেখার দরকার নেই, হয়ে গেল। তাহলে এই পুরো জিনিসটা কনভার্ট কিসে হলো, ট্যান 60-তে। এবার এই যে ক্যালকুলেশনটা করেছো এই ক্যালকুলেশনটা আমাদের বলে দেবে যে ট্যান 60-র আগে প্লাস হবে না মাইনাস। যেহেতু তোমাদের আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি বা ক্লাসগুলো নিতে পারিনি, তো আমার তরফ থেকে আমি যতটা তোমাদের হেল্প করছি। এই ক্যালকুলেশনটা বলবে ট্যান 60-র আগে প্লাস হবে না মাইনাস হবে, সেটা আবার কীরকম না, ছোট্ট মতো এই জিনিসটা তো বুঝলে এটাকে একটু মুছে দিলাম। ছোট্ট মতো সাইডে যখন এই কোয়াড্রেন্টের প্রবলেম করবে এরকম 4টে কোয়াড্রেন্ট এঁকে নেবে। 90 ডিগ্রি ইন্টু 4 মানে 90 ডিগ্রি ইন্টু 1, 90 ডিগ্রি ইন্টু 2, 90 ডিগ্রি ইন্টু 3, 90 ডিগ্রি ইন্টু 4। মাইনাস থাকলে এখানেই থাকবে, প্লাস কিছু হলে এখানে চলে আসবে। কার ঘর, অল সাইন ট্যান কস, কসের ঘরে কে আছে ট্যান, আগে কি হয়ে যাবে মাইনাস। তাহলে এই যে ট্যান 300 তাহলে কিসে কনভার্ট হলো মাইনাস ট্যান 60-তে। এবং আমাদের কি জানি আমরা ট্যান ইনভার্স মাইনাস থিটা, এটা যদি আমাদের থিটা ধরি, ট্যান ইনভার্স মাইনাস থিটা মানে কি মাইনাস ট্যান ইনভার্স থিটা। ট্যান ইনভার্স ট্যান কি হয়, যে ফাংশনের ইনভার্স যদি সেই ফাংশনটাই থাকে সবসময় এরা কেটে যায়। সাইন ইনভার্স সাইন কেটে যাবে, কস ইনভার্স কস কেটে যাবে। এবং ইনভার্সের প্রবলেমে সবসময় এই টার্গেটে আমরা প্রবলেমগুলোকে সলভ করি যে যেই ইনভার্স আছে সেই ফাংশনটাকে আমরা লেখার চেষ্টা করি। তাহলে ট্যান ইনভার্স ট্যান কেটে গেল, অ্যান্সার কত হলো -60 ডিগ্রি। কোথাও আছে, হ্যাঁ আছে, অপশন বিতে। তাহলে এই প্রবলেমের সঠিক অ্যান্সার কত হবে, অপশন বি। নেক্সট, এখানে আমাদের যেহেতু এই প্রবলেমটা হয়ে যাবে সেজন্য এখানে লিখে নিলাম এক্সাম্পল নাম্বার 8, var x বা ভেরিয়েন্স অফ x = 5, তাহলে var 4x-টা কত। তাহলে এর নিশ্চয়ই কিছু একটা প্রপার্টি বা কিছু নিশ্চয়ই তো আছে। আমরা যখনই কোনো এক্সাম্পল সলভ করি সেই এক্সাম্পল মানেই কি কোনো না কোনো ফর্মুলার অ্যাপ্লিকেশান। তাহলে আমাদের যে ফর্মুলা আছে যে var অফ ax, এক্সটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখানে দেখো 4 হচ্ছে কনস্ট্যান্ট, এক্স হচ্ছে ভেরিয়েবল, এর ফর্মুলা হচ্ছে a স্কোয়ার var x। তাহলে var অফ বা ভেরিয়েন্স অফ যদি 4x থাকে তাহলে 4 স্কোয়ার var x হবে। 4 স্কোয়ার মানে হচ্ছে 16, এর ভ্যালু নিশ্চয়ই কোথাও না কোথাও দেওয়া থাকবে, দেখো দেওয়া আছে 5, তাহলে 16 × 5 মানে 80। কোন অপশানে আছে, অপশন বিতে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চল আমাদের নেক্সট এক্সাম্পলে। আমাদের 1 নাম্বার কোশ্চেনের 9 নাম্বার যে উদাহরণ রয়েছে এখানে, মডিউলাস অফ a ভেক্টর = 4, মডিউলাস অফ b ভেক্টর = 2√3, মডিউলাস অফ a ভেক্টর ক্রস b ভেক্টর = 12। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ, এখানে 4টে অপশান দেওয়া আছে। অপশান এ
π/6, অপশন বি π/4, অপশন সি π/2, অপশন ডি π/3। তো যে ভ্যালুটা আমাদের বের করতে এখানে বলা হয়েছে যে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে। তো আমরা কোণকে সবসময় যে ম্যাথামেটিক্স সেখানে কিভাবে ডিনোট করি, আইদার থিটা বা ফাই। তাহলে আমাদের সবথেকে যে ইজিয়েস্ট কোণ সেটা হচ্ছে থিটা। তাহলে আমাদের এই তিনটে কন্ডিশন দিয়েই আমাদের ফাইন্ড করতে হবে যে আমাদের এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে। প্রথমে আমরা আসছি যে মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু 12। তাহলে এই কন্ডিশনটা আমাদের কোথায় পেয়েছিলাম, দুটো ভেক্টরের মধ্যে যে ভেক্টর প্রোডাক্ট, আমাদের যে ভেক্টরের যে মাল্টিপ্লিকেশন সেটা দু রকমের হয়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট। তাহলে দুটো ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট সেখানে আমরা এই জিনিসটা পেয়েছিলাম। এবং এর ফর্মুলা কী ছিল, এর ফর্মুলা ছিল মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর সাইন থিটা। ডট প্রোডাক্টে আমরা কস থিটা পাই, ক্রস প্রোডাক্টে আমরা সাইন থিটা পাই, ইজ ইকুয়াল টু 12। তাহলে মডুলাস অফ এ ভেক্টর কত বলে দেওয়া আছে 4, মডুলাস অফ বি বলে দেওয়া আছে 2√3 ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু 12, 4 3 12। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/2√3, 3 মানেই √3 ইন্টু √3। তাহলে একটা √3 এখানে কেটে গেল, তাহলে পরে কী রইল √3/2। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডে সাইন থিটা রয়েছে তাহলে আমাদের কি ভাবতে হবে যে √3/2 মানে সাইন কত ডিগ্রি। তাহলে আমরা যদি ডিগ্রিতে যাই তাহলে আমরা 60 30 এইভাবে ভাববো, কিন্তু এখানে যেহেতু অ্যাঙ্গেলগুলো আমাদের রেডিয়ানে বলে দেওয়া আছে তো যদি গড়বড় বলে মনে হয় সবসময় মাথায় রাখবে যে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে π/180। এবার তুমি যে ডিগ্রিটা বসাতে চাইছো, √3/2 মানে আমরা কত জানি সাইন 60 ডিগ্রি, কিন্তু ওই মোমেন্টে আমাদের মনে পড়ছে না যে 60 ডিগ্রি মানে পাই কত হয়, তখন 60 ডিগ্রি এখানে বসিয়ে দাও। তাহলে পাই ইন্টু 60/180, 60 3 180 π/3। তাহলে এখানে কি বসিয়ে দেবে π/3। সাইন সাইন ক্যান্সেল হয়ে গেল, থিটা তাহলে কত পেলাম π/3। কোন অপশানে আছে, অপশান ডি। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি। লাস্ট যে এক্সাম্পল, এক্স স্টার ওয়াই ইজ ইকাল টু x⁴ প্লাস y⁴। প্রথমে আমরা তাহলে ফাইন্ড করছি এখানে উত্তরে যে 8 স্টার 9 মানে কত হবে 8⁴ প্লাস 9⁴ হলো। তাহলে 8 স্টার 9 স্টার আবার 7, এর ভ্যালুটা আমরা কত পেলাম, এটা যে 8⁴ প্লাস 9⁴ স্টার 7। তো এই ভ্যালু থেকে যখন স্টারে যাচ্ছে হোল⁴ হচ্ছে, মাঝখানে বসছে প্লাস, তাহলে এটা মনে মনে এক্স, এটা মনে মনে ওয়াই। তাহলে এটা যদি আমাদের রাইট হ্যান্ড সাইডে কনভার্ট হয় তাহলে এটা কি হবে 8⁴ প্লাস 9⁴ হোল⁴, প্লাসটা দেখো কনভার্ট হচ্ছে, এক্সটা কনভার্ট হচ্ছে x⁴ তাহলে এটা যদি এক্স হয় এটা কনভার্ট হবে x⁴ মানে 8⁴ প্লাস 9⁴ হোল⁴। স্টারটা কিসে কনভার্ট হচ্ছে প্লাসে, তাহলে প্লাসে হয়ে গেল। ওয়াইটা কনভার্ট হয়েছিল y⁴, তাহলে 7 কনভার্ট হবে 7⁴। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই অপশানটা এখানে 4টে অপশানের মধ্যে কোথাও নেই। হয়তো টেস্ট পেপারের ক্ষেত্রে একটু গড়বড় হয়েছে, কিন্তু আশা করা যায় যখন ফাইনাল তোমাদের এক্সাম হবে এই অপশানটা কোনো না কোনো জায়গাতে দেখতে পাবে। তো 1 নম্বরের পর আমরা চলে যাব 2 নম্বরের যে সমস্ত উদাহরণ তোমাদের জন্য রয়েছে। 2 নম্বরের প্রথমের যে উদাহরণ 1 নম্বরে রয়েছে, যদি f from c to c চিত্রণ f of x ইজ ইকাল টু রয়েছে x² প্লাস 2 দ্বারা সংজ্ঞাত, যেখানে c হচ্ছে সকল জটিল সংখ্যার সেট, তবে f ইনভার্স -1 এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে 1 নম্বর প্রবলেমের সলিউশন আমরা এইদিকে করছি, 2 নম্বর প্রবলেমের সলিউশন আমরা ওই দিকে করব। তাহলে আমাদের f ইনভার্স -1 এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব যে লেট f ইনভার্স -1 ইজ ইকাল টু এক্স। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, f ইনভার্স যদি রাইট হ্যান্ড সাইডে যায় তাহলে f অফ x ইজ ইকাল টু -1, f অফ x এর ভ্যালু আমাদের কত x² প্লাস 2 ইজ ইকাল টু -1। তাহলে বেসিক্যালি আমাদের টার্গেটটা কি, আমরা যদি x এর ভ্যালু বের করে নিতে পারি, x এর ভ্যালু যেটা বেরোবে
সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের এফ ইনভার্স -1। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার ইজ ইকাল টু +2টা যদি রাইট হ্যান্ড সাইডে যায় -1 -2 হয়ে যাবে, অর্থাৎ -3। তাহলে এক্স ইজ ইকাল টু ±√3। এবং আমরা প্রত্যেকেই জানি যে রুটের মধ্যে যদি নেগেটিভ চলে আসে, তো রুটের মধ্যে নেগেটিভ আসা মানেই কার উদ্ভব হওয়া? আয়ের উদ্ভব হওয়া। তাহলে √3 মানে কত? √1 × 3, তার মানে √1 × √3। √3 থাকবে, √1 মানে কত? আই। তাহলে এই জিনিসটাকে আমরা যে √3, তাহলে √3 আমরা আলটিমেট কি পেলাম? ±√3i। এক্স ইজ ইকাল টু, তাহলে এক্স মানেই কত? এফ ইনভার্স -1। তাহলে আমরা এফ ইনভার্স -1 কত পেলাম? ±√3i। নেক্সট যে উদাহরণ প্রত্যেকে এখানে দেখতেই পাচ্ছ, এখানে বলা হচ্ছে যে মনে করো সকল বাস্তব সংখ্যার সেট আর এবং সকল ফর অল এক্স বিলংস টু আর এর জন্য এফ ফ্রম আর টু আর চিত্রণ এফ অফ এক্স ইজ ইকাল টু ax + 2 এবং এফ কম্পোজ এফ ইজ ইকাল টু আই আর এর ভ্যালু কত? তাহলে প্রবলেমের প্রথমে যেভাবে আমাদের স্টার্টিং হবে যে এফ কম্পোজ এফ এক্স, কারণ এফ এখানে ডিনোট করা হয়েছে এক্স দ্বারা, ইজ ইকাল টু আই আর অফ এক্স। তাহলে এফ কম্পোজ এফ মানে এফ অফ এক্স, আর আই আর এক্স মানে আইডেন্টিটি ইন্টু এক্স মানে হচ্ছে এক্স। তাহলে এফ অফ এক্স মানে হচ্ছে এফ অফ ax + 2, কারণ এফ অফ এক্স হচ্ছে আমাদের ax + 2 ইজ ইকাল টু এক্স। তাহলে এফ অফ ax + 2, এক্সের জায়গাতে ax + 2 বসালে কি হবে? a × ax + 2 ইজ ইকাল টু এক্স। তাহলে এখানে যদি আমরা জিনিসটাকে গুণ করি তাহলে a² × x + 2a + 2 ইজ ইকাল টু আমাদের এক্স। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এক্সের কোএফিসিয়েন্ট হচ্ছে a², আর এক্সের যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে কিন্তু 1। তাহলে আমাদের a² = 1 পেলাম। তাহলে a আমরা কত পাবো? ±√1, তার মানে হচ্ছে আমাদের 1। তো 2 নম্বরের প্রথম এক্সাম্পলের পর আমরা চলে যাব আমাদের পরবর্তী যে এক্সাম্পল রয়েছে, অর্থাৎ এটা ছিল আমাদের 2-এর এ। এরপর আমরা চলে যাচ্ছি 2-এর বিতে। 2-এর বিতে রয়েছে এ একটা ম্যাট্রিক্স, যার ম্যাট্রিক্সের যে ভ্যালু যেটা হচ্ছে 5 3 2 2। ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স ফাইন্ড করতে বলা হয়েছে এবং 2-এর বিয়ের 2 নম্বরে বলা হচ্ছে এক্সের ভ্যালু বের করতে, যেখানে যে কন্ডিশনটা দেওয়া আছে যে ডিটারমিনেন্ট অফ 3x x1 ইজ ইকাল টু ডিটারমিনেন্ট অফ 3 2 4 1। তো কীভাবে আমরা ফার্স্ট সেকেন্ড প্রবলেমগুলোকে সলভ করছি? তাহলে এ ইনভার্স, যার ভ্যালু আমাদের কি হয়? অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তো যখন কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বাই এই ইনভার্স আমরা বের করতে যাব, ফার্স্টে এই দুটো ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা আমাদের ফাইন্ড করতে হয়? ডিটারমিনেন্ট এ। কেন? এই ভ্যালুটা যদি আমাদের নট ইজ ইকাল টু 0 হয় তাহলে কিন্তু আমাদের এই ইনভার্সের ভ্যালুটা বেরোবে। কেন না, এই ভ্যালুটা যদি ধরো 0 হয়ে যায়, সামথিং বাই 0 মানে ইনফিনিটি, ডিটারমিনেন্ট এ যদি 0 হয়ে যায় তাহলে এ ইনভার্স এক্সিস্ট করবে না। তাহলে কিভাবে আমরা প্রথমে ডিটারমিনেন্ট এ বের করব? ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টে কনভার্ট হলো, তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেটের সিম্বল ছিল ডিটারমিনেন্টে যখন কনভার্ট হবে, এই ফার্স্ট ব্র্যাকেটটা ডিটারমিনেন্টে শিফট হয়ে গেল, এলিমেন্টগুলো কিন্তু সেম থাকবে। যদি কেউ এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলো তাহলে প্রবলেমটা কি? ম্যাট্রিক্সের কিন্তু কোনো রকম কোনো ভ্যালু থাকে না, ডিটারমিনেন্টের কিন্তু ভ্যালু থাকে। এবং এই ভ্যালুটাকে আমরা কিভাবে বের করব? 5 × 2 মানে 10, মাঝখানে -3 × 2 মানে 6 হয়ে যাচ্ছে 4। অর্থাৎ ভ্যালু বের করার যে রুল সেটা হচ্ছে a × d, মাঝখানে সবসময় -c × b। তাহলে ডিটারমিনেন্ট এ পেলাম আমরা 4, যেটা হচ্ছে আমাদের নট ইজ ইকাল টু 0। তাহলে এবার আমরা অ্যাডজয়েন্ট এ ফাইন্ড কিভাবে করব চলো দেখে নিই। তাহলে অ্যাডজয়েন্ট এ যখন আমরা ফাইন্ড করব সবসময় ম্যাট্রিক্সের পাশে ম্যাট্রিক্সের সাইন দিতে হয়। 2 × 2 অর্ডারের ক্ষেত্রে কি সাইন? প্লাস মাইনাস মাইনাস প্লাস। অ্যাডজয়েন্ট এ বের করা মানে প্রত্যেকটা যে এলিমেন্ট
তার প্রথমে আমরা কোফ্যাক্টর বের করব, তারপর তাদের ট্রান্সপোজ করে দেবো। সেই জিনিসটা কিভাবে? কোফ্যাক্টর বের করছি, 5-এর জন্য কি সিম্বল নেব? প্লাস। তো এরপর আমরা যেটা করব, এটা হচ্ছে 5-এর রো, এটা হচ্ছে 5-এর কলাম, বন্ধ করে দেবো। পরে কত থাকছে? 2। তাহলে 5-এর কোফ্যাক্টরটা কত? 2। 3-এর জন্য কি সিম্বল নেব? 3 হচ্ছে ফার্স্ট রোয়ের সেকেন্ড পজিশন, ফার্স্ট রোয়ের সেকেন্ড পজিশনে আসে মাইনাস, তাহলে মাইনাস দেবো। এটা হচ্ছে 3-এর রো, এটা হচ্ছে 3-এর কলাম, বন্ধ করে দেবো। কত থাকছে? 2। তাহলে 3-এর জন্য আমাদের কোফ্যাক্টর হচ্ছে -2। 2-এর জন্য কি সিম্বল নেব? মাইনাস। এটা হচ্ছে 2-এর কলাম, এটা হচ্ছে 2-এর রো। পরে কত থাকবে? 3। এই 2-এর জন্য কি সিম্বল নেব? প্লাস। এটা হচ্ছে 2-এর রো, এটা হচ্ছে 2-এর কলাম, বন্ধ করে দেবো। পরে কি থাকবে? 5। কোফ্যাক্টর বের করার পর কি করব? ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি? ফার্স্ট রোটা ফার্স্ট কলাম হয়ে যাবে, সেকেন্ড রোটা সেকেন্ড কলাম হয়ে যাবে। শর্টকাট ট্রিক্স কীরকম অ্যাডজয়েন্টে বের করার, এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলোকে দেখছো, এগুলোকে ইন্টারচেঞ্জ করে দিতে হয়, অর্থাৎ 2 চলে যাবে এখানে, 5 চলে যাবে এখানে, আর বাকি এলিমেন্ট দুটো আমাদের কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। দেখো সেই জিনিসটাই হয়েছে। তো অ্যাডজয়েন্টে 2x2 বের করা শর্টকাট ট্রিক্স, ডায়াগোনালগুলোকে ইন্টারচেঞ্জ করে দাও, বাকিগুলোকে মাইনাস করে দাও। দেখো সেই জিনিসটাই হয়েছে। তাহলে দেয়ারফোর এই ইনভার্স ইজিক্যাল টু অ্যাডজয়েন্টে মানে এই জিনিসটা, অর্থাৎ 2 - 3 - 2 5 বাই ডিটারমিনেন্টে। তো ধরো x/4 মানেই কত? 1/4 ইন্টু এক্স। তাহলে এটা বাই 4 মানে 1/4 ইন্টু এই জিনিসটা হয়ে গেল। সেকেন্ড যে এক্সাম্পল, ডিটারমিনেন্ট দেওয়া আছে, এক্সের ভ্যালু বের করতে বলেছে। তাহলে এখানে 3x x1 ইজিক্যাল টু 3241 গুণ করছি, 3 - x² ইজিক্যাল টু 3 - 8। 3 ক্যান্সেল করে দেবো, তাহলে মাইনাস মাইনাসও ক্যান্সেল করে দিলাম। x² ইজিক্যাল টু 8, তাহলে x ইজিক্যাল টু প্লাস মাইনাস √8 মানে প্লাস মাইনাস √4 ইন্টু 2। তাহলে x ইজিক্যাল টু প্লাস মাইনাস √4 মানে হচ্ছে 2 ইন্টু √2। প্রবলেম কমপ্লিট। এরপর চলো আমাদের 2 নম্বরের নেক্সট উদাহরণে। সি এর 1 নম্বর কোয়েশ্চেন, লিমিট x টেন্স টু 0 1 + 3x হোল টু দি পাওয়ার x + 2/x। 2 নম্বরের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে f of x ইজিক্যাল টু sin x বাই kx প্লাস kx নট ইজিক্যাল টু 0 ইজিক্যাল টু 2, x ইজিক্যাল টু 0। x ইজিক্যাল টু 0তে বলা আছে সন্তত, k এর ভ্যালু কত। প্রথম যে উদাহরণ এখানে লিমিট দিয়ে, সে প্রবলেমটা আমরা যদি সলভ করি, তাহলে এই প্রবলেমের জন্য আমাদের লিমিটের কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে? লিমিট x টেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x। ফর্মুলাটাকে একটু দেখতে হবে। 1 প্লাসের পর যা থাকবে 1 সেটাকেই থাকতে হবে, তাহলে তার ভ্যালুটা কত হবে? e। তাহলে এই প্রবলেমে ফার্স্টে ছোট্ট মতো একটু অপারেশন করতে হবে, অর্থাৎ 1 + 3x হোল টু দি পাওয়ার পার্ট করতে হবে। x/x মানে হচ্ছে 1 প্লাস 2/x কোনো কিছুর, ধরো x টু দি পাওয়ার 1 + 2, তার মানে x টু দি পাওয়ার 1 ইন্টু x টু দি পাওয়ার 2। তাহলে এটাকে আমরা আলাদা আলাদাভাবে লিমিট দিয়ে দিচ্ছি, অর্থাৎ লিমিট x টেন্স টু 0 1 + 3x হোল টু দি পাওয়ার 1 ইন্টু লিমিট x টেন্স টু 0 1 + 3x হোল টু দি পাওয়ার 2/x। দুটোকে আলাদা আলাদাভাবে ইন্টু করে দিলাম। এখানে x এর জায়গায় 0 বসালে এটা হয়ে যাচ্ছে 1 ইন্টু এই পার্টটাকে দেখো, লিমিট x টেন্স টু 0 1 + 3x 1 প্লাস যা থাকবে ডিনোমিনেটারে তাই থাকতে হবে, রাখলাম। এই যে 3টা এটাকে আমরা ধার নিলাম, তাহলে উপরে শোধ করে দিলাম। এক্সটা ছিল, এক্সটা রাখলাম, ইন্টু 2 ছিল, ইন্টু 2 করে দিলাম। এর ভ্যালুটা কত? 1 প্লাস যা আছে হোল টু দি পাওয়ার ততই আছে, তার ভ্যালুটা হয় e। তাহলে এটা হয়ে গেল e টু দি পাওয়ার 3 ইন্টু 2 মানে 6। তো সি এর 1 নম্বরের প্রবলেমের অ্যান্সার হচ্ছে e টু দি পাওয়ার 6। 2 নম্বর যে এক্সাম্পল,
এফএক্সের দুটো ভ্যালু দেওয়া আছে, এক্স ইজিক্যাল টু জিরোতে বলা আছে সন্তত কে এর ভ্যালু কত। তাহলে এফএক্স অপেক্ষক এক্স ইজিক্যাল টু জিরোতে সন্তত হওয়ার যে কন্ডিশন সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফএক্স ইজিক্যাল টু লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফএক্স ইজিক্যাল টু এফ অফ জিরো। তো যেহেতু বলা আছে সন্তত প্রথম থেকেই, তার মানে তিনটে ভ্যালু হচ্ছে সমান। এই তিনটে ভ্যালু কিভাবে বের করব? এখানে দেখো এক্স গ্রেটার দেন জিরো, এক্স লেস দেন জিরো, ওরকম কোনো কন্ডিশন নেই। তো যখন নট ইজিক্যাল টু জিরো থাকবে তখন আমাদের কি করতে হবে, যে এক্স গ্রেটার দেন জিরোর জন্য এই ভ্যালুটাকে নিতে হবে, এক্স লেস দেন জিরোর জন্য আমাদের এই ভ্যালুটাকেই নিতে হবে। তাহলে এক্স টেন্স টু জিরো প্লাস এক্স টেন্স টু জিরো মাইনাসের একই ভ্যালু হবে এই জিনিসটা। তাহলে আমরা কি করছি, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্সটা বের করে নিচ্ছি। তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্সের জায়গাতে এই ভ্যালুটাকে নিচ্ছি, সাইন এক্স বাই কে এক্স প্লাস কে। লিমিটটা হচ্ছে এক্সের ওপরে, কেটাকে বাইরে বের করে দাও। তাহলে 1/k লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স প্লাস থাকছে আমাদের কে। এক্স টেন্স টু জিরো প্লাস মানে হচ্ছে এক্স গ্রেটার দেন জিরো, কিন্তু লিমিটের জায়গায় কত পুট হবে, এক্স টেন্স টু জিরো। এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স কত হয় 1, তাহলে 1/k প্লাস কে। এই ভ্যালুটা হলো 1/k প্লাস কে, এই ভ্যালুটা হলো 1/k প্লাস কে। এফ অফ জিরো আমাদের কত, এফ অফ জিরো মানে হচ্ছে যে লিমিট এক্স ইজিক্যাল টু জিরোতে এফ অফ এক্স কত, লিমিট এক্স ইজিক্যাল টু জিরোতে এফ অফ এক্স হচ্ছে 2, তাহলে এটা হয়ে যাবে 2। যেহেতু তিনটে পয়েন্ট হচ্ছে সমান, তাহলে এটা ইজিক্যাল টু এটা, তাহলে 1/k প্লাস কে ইজিক্যাল টু 2। কে হচ্ছে লসাগু, তাহলে 1 প্লাস কে স্কোয়ার ইজিক্যাল টু 2। তাহলে এখান থেকে বলছি 1 প্লাস কে স্কোয়ার প্লাস 2k ইজিক্যাল টু 2k, 1 প্লাস কে স্কোয়ার ইজিক্যাল টু 2k। তাহলে কে স্কোয়ার 2kটাকে এদিকে নিয়ে এসো, প্লাস 1 ইজিক্যাল টু 0। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের টার্মগুলোকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলাম। এরপর আমরা কে এর ভ্যালুটা বের করছি। তাহলে এই যে পার্টটা এলো, এটাকে কী লেখা যায়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা মানে হচ্ছে কে মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। এখান থেকে বলতে পারি কে মাইনাস 1 ইজিক্যাল টু 0, এখান থেকে বলতে পারি কে ইজিক্যাল টু 1। তাহলে আমাদের 2 নম্বরের যে উদাহরণ ছিল যে এক্স ইজিক্যাল টু 0তে সন্তত হলে এফ অফ এক্সের যে কন্ডিশন ছিল সেখানে কে এর ভ্যালু কত, তাহলে কে এর যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু 1। 2-এর বিয়ের 3 নম্বরের কোয়েশ্চেন, ইন্টিগ্রেশন এক্স মড এক্স ডিএক্স। তো মড এক্সের আমাদের দুটো ভ্যালু প্লাস মাইনাস এক্স, সেই জন্য মড এক্সকে আমরা কীভাবে লিখতে পারি, প্লাস মাইনাস এক্স। তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস এক্স ইন্টু এক্স ডিএক্স। তাহলে প্লাস মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে প্লাস মাইনাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3 প্লাস সি। কারণ যেহেতু এটা হচ্ছে একটা ইনডেফিনাইট ইন্টিগ্রাল, যেখানে সি হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক। কোয়েশ্চেন নাম্বার 4-এ দেখা যাচ্ছে যে একটা এখানে ইন্টারভেল দেওয়া আছে বা বিস্তার দেওয়া আছে 0,4 এবং একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3, এবং এখানে ল্যাগ্রাঞ্জেসের যে মধ্যমান উপপাদ্য সেটা প্রযোজ্য কিনা যাচাই করতে বলা আছে। তো আমাদের যদি ইন্টারভ্যাল a, b হয়, তো ল্যাগ্রাঞ্জেসের যে মধ্যমানের উপপাদ্য সেখানে প্রথম কন্ডিশন হচ্ছে যে এফ অফ এ ইজিক্যাল টু এফ অফ বি হতে হবে। সি হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা এ আর বি এর মধ্যে থাকবে, এবং এফ ড্যাশ সি এর ফর্মুলা হচ্ছে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। প্রথম কন্ডিশন আমরা যদি এখানে দেখি যে এফ অফ এ মানে এফ অফ 0, তাহলে এফ অফ 0 এখানে পুরোটা হয়ে যাচ্ছে 0, আর এফ অফ 4 যদি আমরা এখানে বের করতে চাই তাহলে এখানে পাবো 1, এখানে পাবো আমরা 3, আর এখানে পাবো 4 অর্থাৎ 12। প্রথম কন্ডিশনই এখানে হোল্ড করছে না, তাহলে ল্যাগ্রাঞ্জেসের যে মধ্যমানের উপপাদ্য সেটা এই ফাংশনের এই ইন্টারভ্যালের জন্য প্রযোজ্য নয়, কারণ প্রথম কন্ডিশনই কিন্তু এখানে হোল্ড করছে না, অর্থাৎ এফ অফ 0 নট ইজিক্যাল টু এফ অফ 4। 5 নম্বরের যে প্রবলেম সেটা আমাদের ম্যাক্সিমাম দেখা যায় যে এই প্রবলেম কিন্তু অনেকবার তোমাদের এসেছে, যেখানে কি বলা আছে y হচ্ছে e টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স,
আর জেড হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। এবং আমাদের প্রমাণ করতে হবে যে ডিওয়াই বাই ডিজেড যে ভ্যালু পাবো সেখানে এক্সের ভ্যালু থাকবে না। তাহলে আমাদের কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। ওয়াইকে আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করব? রাইট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবল আছে অর্থাৎ এক্স। জেডকে আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করব? রাইট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবল রয়েছে এক্স। তাহলে লেফট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার যা আছে তাই হবে, ইন্টু ডি ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স অর্থাৎ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। জেড যে ইকুয়েশন তাকে আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করব? এক্সের রেসপেক্টে। তাহলে ডিজেড বাই ডিএক্স আমাদের কত হবে? ই টু দি পাওয়ার যা আছে প্রথমে তাই হবে, ইন্টু ডিডি এক্স অফ মাইনাস কস ইনভার্স এক্স। কস ইনভার্স এক্সের ক্ষেত্রে মাইনাস থাকে, আরও একটা মাইনাস, মাইনাসে মাইনাস মিলে হয়ে যাবে প্লাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আমাদের কি কি এখানে চেয়েছে? ডিওয়াই বাই ডিজেড। তো ডিওয়াই বাই ডিজেড আমরা কিভাবে পাবো? ধরো এক্স বাই ওয়াই, এটাকে আমরা ছোটোবেলাতে লিখতে পারতাম যে x/2/y/2, অর্থাৎ হরগুলো যদি সেম থাকে কেটে যায়। তাহলে ডিওয়াই বাই ডিজেডকে কীভাবে লেখা যাবে? ডিওয়াই বাই ডিএক্স বাই ডিজেড বাই ডিএক্স। দেখো হরগুলো সেম আছে, কেটে গিয়ে ডিওয়াই বাই ডিজেডই তৈরি হবে। ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু কত? ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স /√1 মাইনাস এক্স স্কোয়ার। ডিজেড বাই ডিএক্সের ভ্যালু কত? ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স /√1 মাইনাস এক্স স্কোয়ার। √1 মাইনাস এক্স স্কোয়ার √1 মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। আর এই 1/ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স যখন ওপরে যাবে তখন হয়ে যাবে ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স। দুটো বেস সমান আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে কি তৈরি হবে? ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। এবং ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে আমরা যে ফর্মুলা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্সের ভ্যালু কত হয়? ই টু দি পাওয়ার π/2। তাহলে ডিওয়াই বাই ডিজেড আমরা কত পেলাম? ই টু দি পাওয়ার π/2। অর্থাৎ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে রাইট হ্যান্ড সাইডে রয়েছে ই টু দি পাওয়ার π/2, এখানে কোনো রকম কোনো এক্স নেই, তার মানে এই ভ্যালুটা এক্সের ওপরে নির্ভর করছে না, এটাই প্রমাণ করতে বলা ছিল। তো যেহেতু এখানে প্রমাণ করতে বলা ছিল তো ব্র্যাকেটে তোমাদেরকে লিখতে হবে প্রমাণিত। চলো আমাদের পরবর্তী উদাহরণে। 2 ডি এর প্রথম যে প্রশ্ন, মূলবিন্দু এবং 3,2,1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে মূলবিন্দু বলতে এখানে 0,0,0 আর একটা যে পয়েন্ট রয়েছে 3, 2, 1। তাহলে সরলরেখা যে সমীকরণ নির্ণয় আমরা করব, প্রথমে যদি আমরা এল ফাইন্ড করি তাহলে 3 - 0 3, এরপর আমরা যদি এমকে ফাইন্ড করি 2 - 0 2, আর এন যদি ফাইন্ড করি 1 - 0 1। তাহলে সরলরেখার সমীকরণটা হবে x - 0/l = y - 0/m = z - 0/n। তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম x/3 = y/2 = z/1। 2 নম্বরে যে প্রবলেম, a b c হচ্ছে আমাদের একক ভেক্টর, অর্থাৎ মডিউলাস অফ a ভেক্টর = মডিউলাস অফ b ভেক্টর = মডিউলাস অফ c ভেক্টর = 1। এবং একটা কন্ডিশন এখানে দেওয়া আছে, a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর ইন্টু √3 = 0। a আর b এর মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে a আর b কে আমরা লেফট হ্যান্ড সাইডে রেখে c √3 কে রাইট হ্যান্ড সাইডে পাঠাবো, বা এটাই হচ্ছে আমাদের রুল। তারপর আমাদের দুদিকে হোল স্কোয়ার করতে হয়। লেফট হ্যান্ড সাইডে হয়ে যাবে a প্লাস b এর হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। রাইট হ্যান্ড সাইডে হয়ে যাবে c ভেক্টর a স্কোয়ার ইন্টু 3। দুটো সেম ভেক্টর, একটু নোট করে রাখবে, a ভেক্টর ইন্টু a ভেক্টর। এটাকে লেখা যায় a ভেক্টর স্কোয়ার, আবার এটাকেই লেখা যায় মডিউলাস অফ a ভেক্টর স্কোয়ার। তার মানে এটাকে আমরা লিখতে পারি মডিউলাস অফ a ভেক্টর স্কোয়ার প্লাস মডিউলাস অফ b ভেক্টর স্কোয়ার প্লাস 2 ইন্টু ডট প্রোডাক্ট a ডট b মানে মডিউলাস অফ a ভেক্টর মডিউলাস অফ b ভেক্টর cos থিটা = 3 ইন্টু c ভেক্টর স্কোয়ার মানে মডিউলাস অফ c ভেক্টর স্কোয়ার।
এই ভেক্টরগুলোর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 + 1 + 2 × 1 × 1 × cos θ = হয়ে যাচ্ছে 3। তাহলে 2 cos θ = 3 - 2 মানে হয়ে যাচ্ছে 1। তাহলে 2 cos θ = 1, cos θ = 1/2, 1/2 মানে হচ্ছে cos 60 ডিগ্রি। cos যদি আমরা ক্যান্সেল করে দিই, থিটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে এ আর বি এর যে মধ্যবর্তী কোণ আমাদের ফাইন্ড করতে বলা হয়েছিল, তাহলে মধ্যবর্তী কোণ আমাদের হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। চলো আমাদের চলে এসেছি একদম অন্তিম পর্যায়ে আজকের ক্লাসের। তো লাস্ট দুটো এক্সাম্পলে, লাস্ট যে দুটো এক্সাম্পল এ ও বি দুটি ঘটনা এবং পি অফ বি নট ইজিক্যাল টু 1, তবে প্রমাণ করো পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট ইজিক্যাল টু পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি 1 মাইনাস পি অফ বি। তো প্রথমে আমরা জানি যে পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট ইজিক্যাল টু পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই পি অফ বি কমপ্লিমেন্ট, এবং এটারই যে ফর্মুলা সেটা হচ্ছে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই 1 মাইনাস পি অফ বি, যেখানে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজিক্যাল টু পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, আর পি অফ বি কমপ্লিমেন্ট ইজিক্যাল টু 1 মাইনাস পি অফ বি। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে ব্র্যাকেটে লিখব প্রমাণিত। লাস্ট, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা থেকে একটি সংখ্যা নির্বাচন করা হলো, সংখ্যাটি পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা। তাহলে এই যে আমাদের 50, অর্থাৎ প্রথম যে 50টি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কি কি, যেটা 50-এর মধ্যে রয়েছে 1, 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64 বাইরে চলে যাচ্ছে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা থাকছে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হওয়ার যে সম্ভাবনা সেটা কতগুলো, 50-এর মধ্যে রয়েছে 7। তো প্রবাবিলিটিকে যদি আমরা ইভেন্টটাকে এ দিয়ে ডিনোট করি, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা হচ্ছে 7/50। তো আজকের এই ক্লাসটি আমার তরফ থেকে এতটুকু। কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।